সাথে শীঘ্রই দেশের মাটিতে ইনশাল্লাহ দেখা হবে। শিগগিরই দেশে ফেরার ইঙ্গিত তারেক রহমানের, বললেন সবার স্বার্থে আরও ছাড় দিতে রাজি বিএনপি। ষড়যন্ত্রে পা দিয়ে নির্বাচন ভণ্ডুলের চেষ্টায় কিছু দল, অভিযোগ নেতাদের। কোন রাজনৈতিক দল কোনো কথা বলবে আর সেটা জনগণ গ্রহণ করবে আমরা এটা মনে করি না। তারা তাদের নিজেদের গ্রহণযোগ্যতাকে প্রশ্নের সম্মুখীন করছে। আমরা সকলের কথা শুনবো, কাউকে যদি কিছু ছাড় দিতে হয় আমরা অবশ্যই দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, জনগণ স্বার্থে আমরা দিব। গণঅভ্যুত্থানের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের প্রতিহতের হুঁশিয়ারি এনসিপির। এই গণঅভ্যুত্থানের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করতে যাচ্ছে তাদের বিরুদ্ধে প্রতিহত আমরা করবো ৩০ আগস্ট শহীদ মিনারে। নতুন বাংলাদেশে আর নতুন করে চাঁদাবাজ হতে দেওয়া হবে না। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনান এবং আমি শবনব নিবিড়। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। প্রথমবার সাজাপ্রাপ্ত শেখ হাসিনা, আদালত অবমাননার মামলায় ৬ মাসের কারাদণ্ড। বাংলাদেশে এবার ইতিহাসের সেরা নির্বাচনের আশা ইউএনডিপির প্রতিনিধির। সুষ্ঠু ভোটে সহায়তায় নির্বাচনের কমিশনকে $৪৮ লাখ দিচ্ছে জাপান। ৬ মাসের জন্য নিউমোলিং কন্টেইনার টার্মিনালের দায়িত্ব পাচ্ছে নৌবাহিনী। স্থায়ী অপারেটর নিয়োগের সিদ্ধান্তের ভার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে দিল সরকার। চাল নিয়ে চালবাজি ঠেকাতে মাঠে সেনাবাহিনী। নওগাঁয় মজুতদারের জরিমানা, কমল এলপি গ্যাসের দাম। ৩৯ টাকা কমিয়ে ১২ কেজির সিলিন্ডার ১৩৬৪ টাকা। শিগগিরই দেশে ফেরার ইঙ্গিত দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশ ও জনগণের স্বার্থে তার দল অনেক ত্যাগ স্বীকার করেছে উল্লেখ করে তিনি বলেন, প্রয়োজনে আরও ছাড় দিতে রাজি বিএনপি। এদিকে দলটির জ্যেষ্ঠ নেতারা অভিযোগ করেছেন, শেখ হাসিনার ষড়যন্ত্রে পা দিয়ে কিছু দল নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করছে। দীর্ঘ ২৩ বছর পর পটুয়াখালী জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনকে ঘিরে উচ্ছ্বাসের শেষ নেই তৃণমূলের নেতাকর্মীদের। বৃষ্টি উপেক্ষা করেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা জড়ো হন শহরের শেরেবাংলা সড়কের ব্যায়ামাগারে। বুধবার বিকেলে এই আয়োজনের লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশ ও জনগণের স্বার্থে বিএনপি অনেক ত্যাগ স্বীকার করেছে উল্লেখ করে তিনি বলেন, আরও ছাড় দিতে রাজি তার দল। গণতন্ত্র প্রতিষ্ঠায় সহনশীলতা বজায় রাখার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, সম্মান জানাতে হবে ভিন্নমত পোষণকারীদেরও। বক্তব্যে শীঘ্রই দেশে ফেরার ইঙ্গিত দেন তারেক রহমান। আমরা আমাদের নীতি, আদর্শ, লক্ষ্য, উদ্দেশ্য অবশ্যই আমরা জনগণের কাছে পৌঁছাবো। আমাদের সবকিছুর সিদ্ধান্ত নেওয়ার মালিক, রাজনৈতিক লক্ষ্য উদ্দেশ্য সবকিছু সিদ্ধান্ত নেওয়ার মালিক জনগণ। কিন্তু আমরা ছাড় দেওয়ার এই অর্থ নয় যে আমরা অন্য কিছুর ব্যাপারে ছাড় দিচ্ছি। সিদ্ধান্ত নেবে জনগণ। আমরা সকলের কথা শুনবো, কাউকে যদি কিছু ছাড় দিতে হয় আমরা অবশ্যই দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, জনগণ স্বার্থে আমরা দিব। কিন্তু আমরা আমাদের লক্ষ্য উদ্দেশ্য জনগণের কাছে নিয়ে যাব। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনাদের সাথে শীঘ্রই ইনশাল্লাহ দেশের মাটিতে ইনশাল্লাহ দেখা হবে। একই দিন দুপুরে ময়মনসিংহ জেলার নেতাকর্মীদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বিএনপি মুদ্রার এপিঠ ওপিঠ জামায়াত ইসলামীর এমন মন্তব্যের জবাবে তিনি বলেন, এটি ঐক্যের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে। কারা গণতন্ত্রের জন্য আপোষহীন এটাও জনগণ জানে। কাজে অন্য কোনো রাজনৈতিক দল কোনো কথা বলবে আর সেটা জনগণ গ্রহণ করবে আমরা এটা মনে করি না। বরঞ্চ এইসব কথা বলে তারা তাদের নিজেদের গ্রহণযোগ্যতাকে প্রশ্নের সম্মুখীন করছে। এদিকে নারায়ণগঞ্জে আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, কোন দল এবং ব্যক্তি হাসিনার ষড়যন্ত্রে পা দিয়ে নির্বাচন ভণ্ডুল করতে চাচ্ছে। হাসিনা চায় নির্বাচন না হোক। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। গণ অভ্যুত্থানের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে তাদের প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন এনসিপি নেতারা। এছাড়া জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের সঙ্গে অন্যায় হলে প্রতিরোধের ডাক দেন তারা। গণ অভ্যুত্থান স্মরণে দ্বিতীয় দিনের মতো দেশ গড়তে জুলাই পদযাত্রায় কুড়িগ্রাম ও লালমনিরহাটে পথসভা এবং গণসংযোগ করে এনসিপি।
বছর ঘুরে ফিরে এসেছে রক্তাক্ত জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি নিয়েছে এনসিপি। এরই অংশ হিসাবে জুলাই পদযাত্রার দ্বিতীয় দিনে কুড়িগ্রামের রাজারহাটে পথসভা করেন জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতারা। নতুন বাংলাদেশে নতুন করে চাঁদাবাজ হতে দেয়া হবে না বলে জানিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। কোনো দুর্নীতিবাজদের প্রশ্রয় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। নতুন বাংলাদেশে আর নতুন করে চাঁদাবাজ হতে দেওয়া হবে না। আলেমদের থেকে মাইক কেড়ে নিবে এমন বাংলাদেশে ফিরে যাওয়া যাবে না। কোন দুর্নীতিবাজার প্রশ্রয় দেওয়া যাবে না। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, কেউ যদি গণ অভ্যুত্থানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদের প্রতিহত করা হবে। এই গণ অভ্যুত্থানকে যারা ব্যর্থ করতে যাচ্ছে, এই গণ অভ্যুত্থানের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করতে যাচ্ছে, তাদের বিরুদ্ধে প্রতিহত আমরা করবো ৩০ আগস্ট শহীদ মিনারে। আলাদা পথসভায় নাহিদ ইসলাম বলেন, সীমান্তে আরেকটি হত্যাকাণ্ডও মেনে নেওয়া হবে না। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো টালবাহানা এনসিপি মেনে নেবে না বলেও হুঁশিয়ারি করেন তিনি। তিস্তা মহাপরিকল্পনারে নিয়ে কোনো ধরনের টালবাহানা জাতীয় নাগরিক পার্টি মেনে নেবে না। বাস্তবসম্মতভাবে এবং কুড়িগ্রামকে কোনো ধরনের যাতে অবহেলা না করা হয় সেইভাবে এই পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। আমরা সীমান্তে আর একটি হত্যাকাণ্ড মেনে নেব না। প্রিয় বন্ধুগণ, সীমান্তে মানবাধিকার নিশ্চিত করতে হবে। সারা দেশে আগামী ৩রা আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপির ইস্তেহার ঘোষণায় ছাত্র জনতাকে অংশ নেওয়ার আহ্বান নাহিদ ইসলামের। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, কুড়িগ্রাম। লালমনিরহাটে দেশ গড়তে জুলাই পদযাত্রা করছে এনসিপি। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আব্দুর রশিদ জীবন। সরাসরি যাচ্ছি তার কাছে। জীবন, বিচার সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে জুলাই মাস জুড়ে এনসিপির যে জুলাই পদযাত্রা সেটি কিন্তু গতকালকে শুরু হয়েছে এবং আজকে কিন্তু পদযাত্রার দ্বিতীয় দিনে কুড়িগ্রামে জনসংযোগ পথসভা এবং পদযাত্রা করেছে জাতীয় নাগরিক পার্টির শীর্ষস্থানীয় নেতারা। এবং কুড়িগ্রামে দুটি জায়গায়, কুড়িগ্রাম রাজারহাট উপজেলা এবং কুড়িগ্রাম সদরে কিন্তু দুটি জায়গায় কিন্তু তারা পদযাত্রা করেছেন এবং সমাবেশ করেছেন, পথসভা করেছেন। বর্তমানে কিন্তু এনসিপির যে নেতারা আছেন তারা কিন্তু লালমনিরহাটের মিশন মোড়ে একটি পথসভায় যোগ দিয়েছেন এবং তারা যেটি বলছেন যে এটি হচ্ছে তাদের আজকের দিনের সর্বশেষ পথসভা। এরপরেই কিন্তু কালকে তাদের তৃতীয় দিনের মতো কার্যক্রম শুরু হবে নীলফামারী জেলা থেকে এবং সেখানে কিন্তু তারা পদযাত্রা করবেন, পথসভা করবেন এবং সাধারণ মানুষের সঙ্গে তারা আসলে কথা বলবেন। এবং যতগুলো পথসভায় আসলে শীর্ষস্থানে যারা নেতা রয়েছেন, আহ্বায়ক নাহিদ ইসলাম সহ, তারা যেটি বলছেন যে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, সেই জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণে গণমানুষের সঙ্গে তারা আসলে কথা বলছেন, গণমানুষের দ্বারে দ্বারে তারা যাচ্ছেন এবং জুলাইয়ের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতেই তারা পুরো জুলাই মাস জুড়ে এই জুলাই পদযাত্রার যে কর্মসূচি সেটি তারা হাতে নিয়েছেন। এবং তারা বলছেন জুলাইয়ের যে আকাঙ্ক্ষা বাস্তবায়ন, সেই বাস্তবায়ন করতে গেলে জুলাইয়ের যে সনদ রয়েছে, জুলাইয়ের যে ঘোষণা রয়েছে সেটি যেন বাস্তবায়ন করে সেটি তারা বলছেন। এবং তারা বলছেন যারা শহীদ হয়েছেন এই জুলাই, সেই শহীদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এই জুলাইকে তারা আসলে মহান করে রাখবার জন্য তাদের এই কর্মসূচি তারা শুরু করেছেন। এবং আমরা যেটি দেখছি যে আজকে সকাল থেকে কিন্তু তারা আসলে কুড়িগ্রামের বিভিন্ন জায়গায় গিয়েছেন এবং এখন লালমনিরহাটে তারা শেষ সময়ের আসলে পথসভা করছেন। এবং এই পথসভায় কিন্তু একটু পরেই এনসিপির যে আহ্বায়ক রয়েছেন নাহিদ ইসলাম, তিনি আসলে বক্তব্য রাখবেন। এরপরে আগামীকালকের আসলে তৃতীয় দিনের কর্মসূচি শুরু হবে লালমনিরহাট জেলা থেকে। তো সব মিলে এই ছিল সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম লালমনিরহাটে এনসিপির পদযাত্রায়। এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের উপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে উত্তাল চট্টগ্রামের পটিয়া। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ছাত্র জনতা। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল। স্লোগানে উত্তাল রাজপথ, সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ। এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের উপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে চট্টগ্রামের পটিয়া থানার সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন নেতাকর্মী ও শিক্ষার্থীরা। এ সময় ওসিকে প্রত্যাহারের দাবি জানান তারা।
হাসিনার পোষা সেই পুলিশ অফিসারদেরকে শুধুমাত্র ট্রান্সফার করেই দায় মুক্তি করা যাবে না। যদি তারা তাদের দায়িত্ব পালন করতে ব্যর্থ হয় তাহলে যেন সসম্মানে তারা তাদের দায়িত্ব ছেড়ে দেয়। এই হামলা করে ওসি এখানে থেমে নাই, ওসি 5 থেকে 10 গাড়ি পুলিশ এনে ওই পুলিশগুলো এসে কোনো রকমের কোনো কিছু জিজ্ঞাসা না করে আমাদের ভাইদের উপরে লাঠিচার্জ করে। পরে মিছিল নিয়ে যান চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাস সড়কে। সেখানে টায়ার জ্বালিয়ে স্লোগান দেন তারা। এ সময় বন্ধ হয়ে যায় বান্দরবান, কক্সবাজার ও চট্টগ্রামের 6 উপজেলার যান চলাচল। ভোগান্তিতে পড়েন পথচারীরা। অসুস্থতা হাইটে ভর্তি যেতে পারতেছি না। এগুলো নিয়ে পরীক্ষা করাইছি, এগুলো পরীক্ষা নেওয়ার পরে ঘরে ভিতরেছি, এখন যাওয়া হচ্ছে না পথে আন্দোলন। এগুলো মঙ্গলবার রাতে এক ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে থানায় হস্তান্তর করেন এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। গ্রেফতার না করায় থানার সামনে আন্দোলন করেন তারা। এ সময় তাদের উপর পুলিশের লাঠিচার্জ করেন। এরই প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি শুরু করেন নেতাকর্মীরা। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। প্রথমবার সাজাপ্রাপ্ত হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 227 জনকে হত্যার লাইসেন্স পেয়েছি এমন বক্তব্যের জেরে আদালত অবমাননার মামলায় তাকে 6 মাসের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে আশুলিয়ায় হত্যার পর 6 লাশ পোড়ানোর মামলার অভিযোগ আমলে নিয়েছেন বিশেষ ট্রাইব্যুনাল। এই মামলার আসামি সাবেক এমপি সাইফুল সহ 16 জন। এর মধ্যে পলাতক 8 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। 227 জনকে মারার লাইসেন্স পেয়ে গেছি। গত বছরের 25 অক্টোবর গাইবান্ধার আওয়ামী লীগ নেতা শাকিল আকন্দ বুলবুলের সঙ্গে টেলিফোন কথোপকথনে 227 জনকে মারার লাইসেন্স পেয়েছি বলে মন্তব্য করেছিলেন শেখ হাসিনা। পরে এই নিয়ে মামলা করে প্রসিকিউশন। হাজিরের জন্য নোটিশ, পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হলেও কোনো কিছুরই তোয়াক্কা করেননি তিনি। এ ধরনের মামলায় পলাতক আসামির পক্ষে আইনজীবী নিয়োগের নজির না থাকলেও ন্যায় বিচারের স্বার্থে সরকারি খরচে শেখ হাসিনার পক্ষে আইনজীবী নিয়োগ দেওয়া হয়। বুধবার এই মামলার চূড়ান্ত শুনানি হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ। ফাঁস হওয়া কথোপকথন শোনানো হয় বিচারক সহ উপস্থিত সবাইকে। সবকিছু বিবেচনা করে আদালত অবমাননার অভিযোগ প্রমাণিত হওয়ায় শেখ হাসিনাকে 6 মাস এবং আওয়ামী লীগ নেতা শাকিল আকন্দ বুলবুলকে 2 মাসের কারাদণ্ড দেন বিশেষ ট্রাইব্যুনাল। এই অপরাধ চূড়ান্তভাবে প্রমাণিত হওয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নাম্বার 1 শেখ হাসিনা এবং আসামি শাকিল আকন্দ বুলবুলকে দণ্ডিত করেছেন। তাজুল ইসলাম বলেন, শেখ হাসিনার হুমকিতে ভীত নয় তারা, তবে সাক্ষীদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। বিশেষ করে তদন্তকারী কর্মকর্তারা যারা সরকারি কর্মকর্তা তাদেরকে যদি ভয় দেখানো হয় তাহলে এই মামলার তদন্ত কার্যে সেটা প্রভাব পড়বে। রায়ে ন্যায় বিচার নিশ্চিত হয়নি বলে দাবি করেছেন শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। আপনি রায়ে সন্তুষ্ট কিনা? জি না, সন্তুষ্ট না। এদিকে 5 আগস্ট শেখ হাসিনার পতনের দিন ঢাকার আশুলিয়ায় হত্যার পর 6 লাশ পোড়ানোর মামলায় আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল 2। গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে ঢাকা 19 আসনের সাবেক এমপি সাইফুল সহ 8 আসামির বিরুদ্ধে। যারা নির্দেশ দিয়েছেন, যারা গুলি করেছেন এবং গুলির পরে যারা এই লাশে সরাসরি নিজ হাতে আগুন লাগিয়ে দিয়েছেন, তাদের সকলকেই এই মামলার আসামি হিসেবে অন্তর্ভুক্ত। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে। টেন্ডার ছাড়াই 10 গুণ বেশি দামে কেনা হয় ইভিএম। নুরুল হুদা কমিশনের বিরুদ্ধে রাষ্ট্রের 3000 কোটি টাকা ক্ষতির অভিযোগ। দুদকে ইসির 3 কর্মকর্তার জিজ্ঞাসাবাদ। নির্বাচন সামনে রেখে ইসিকে $48 লাখ সহায়তা দিচ্ছে জাপান। সংস্থাটির সঙ্গে চুক্তি সই শেষে জাপানের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় পাশে থাকবে তার দেশ। এবার ইতিহাসের সেরা নির্বাচন হবে বলে প্রত্যাশা ঢাকায় ইউএনডিপির আবাসিক প্রতিনিধির। গ্রহণযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক ভোট করার লক্ষ্যে ইউএনডিপির সহায়তায় নির্বাচন কমিশন ব্যালট নামে যে প্রকল্প হাতে নিয়েছে, অস্ট্রেলিয়ার পর সেই প্রকল্পে আর্থিক সহায়তা দিচ্ছে জাপান। নির্বাচন ভবনে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর শেষে জানানো হয় $48 লাখ সহায়তার আশ্বাস দিয়েছে দেশটি। পরে আসন্ন সংসদ নির্বাচন নিয়ে কথা বলেন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি ও জাপানের রাষ্ট্রদূত। We believe that free, fair and inclusive elections are essential to building a more peaceful and resilient society. Several bilateral partners have come forward. Australia signed a couple of weeks ago
We are here today with Japan that have also made a very important contribution. এর আগে সকালে জাতীয় পরিচয়পত্র সংশোধনী ক্র্যাশ প্রোগ্রাম নিয়ে কথা বলেন কমিশন সচিব। কারেকশনের আবেদন 9,07,662টা আবেদন সম্পূর্ণ নিষ্পত্তি করেছি। আগামী 3 মাসের ভিতরে আরও এটা কমে 0 হবে না। এটা নিয়ে মানুষের হয়রানির অভিযোগগুলো আর থাকবে না। বর্তমানে অনিষ্পন্ন আবেদনের সংখ্যা ৭৬,৬৯৪টি বলে জানান ইসি সচিব। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন, ডিজিটাল প্ল্যাটফর্মের পাশাপাশি মূলধারার কিছু গণমাধ্যমও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। এর সঙ্গে বিদেশে অবস্থানরত কিছু লোকের পাশাপাশি স্থানীয়দের কেউ কেউ জড়িত। বাংলাদেশের গণমাধ্যমের বর্তমান অবস্থা নিয়ে প্রতিবেদন প্রকাশ উপলক্ষে বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে ইউনেস্কোর প্রতিনিধি সুশান ভাইজ ও সংস্থাটির ফ্রিডম অফ এক্সপ্রেশন অ্যান্ড সেফটি অফ জার্নালিস্ট সেকশনের জ্যেষ্ঠ প্রকল্প পরিচালক মেহেদি বেনচেলা। এ সময় ডক্টর ইউনুস অপতথ্য মোকাবিলায় কার্যকর ব্যবস্থা তৈরি করতে জাতিসংঘের সহায়তা কামনা করেন। পরে সুশান ভাইজ জানান, আগামী বৃহস্পতিবার বাংলাদেশের গণমাধ্যমের অবস্থা, মুক্ত, স্বাধীন ও বহুমাত্রিক গণমাধ্যমের মূল্যায়ন শীর্ষক প্রতিবেদনটি প্রকাশ করা হবে। 6 মাসের জন্য নিউ মোরিং কন্টেইনার টার্মিনালের দায়িত্ব পাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী। একই সঙ্গে স্থায়ী অপারেটর নিয়োগের সিদ্ধান্তের ভার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে দিয়েছে সরকার। নৌপরিবহন উপদেষ্টা বলেছেন, ডিপি ওয়ার্ল্ডের মতো বিদেশি বড় কোম্পানিকে দায়িত্ব দিলেও জনবল নিয়োগ হবে বাংলাদেশ থেকে। আর বন্দরের চেয়ারম্যান জানান, বিদেশি কোম্পানিকে কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব দিলে সক্ষমতা বাড়বে। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকেই চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল বা এনসিটি পরিচালনা নিয়ে চলছে নানামুখী বিতর্ক। বন্দর ব্যবস্থাপনায় বিদেশি কোম্পানি যুক্ত করার বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক দল লং মার্চ কর্মসূচিও পালন করে। দেশি নাকি বিদেশি প্রতিষ্ঠান টার্মিনালটি পরিচালনা করবে, এমন বিতর্কের মধ্যেই শেষ পর্যন্ত নতুন উদ্যোগ নিল সরকার। সকালে সচিবালয়ে এ সংক্রান্ত এক বৈঠক শেষে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান বলেন, দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে টার্মিনালটি পরিচালনার দায়িত্ব দিলে বন্দরের সক্ষমতা বাড়ার পাশাপাশি নতুন নতুন রুট তৈরি হবে। পোর্টের 1 নম্বর হলো এফিসিয়েন্সি বাড়বে, তারা নতুন নতুন রুট তৈরি করতে পারবে। জাহাজের যেমন ভাড়া কমে যাবে, একইভাবে আপনার কন্টেইনারের ভাড়াও কমে যাবে। এদিকে টার্মিনাল পরিচালনায় স্থায়ী অপারেটর নিয়োগে বন্দর কর্তৃপক্ষকে পূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে জানিয়ে নৌপরিবহন উপদেষ্টা বলেন, এর আগে আগামী 6 মাসের জন্য এনসিটি পরিচালনায় নৌবাহিনীকে দায়িত্ব দিতে সুপারিশ করেছে সরকার। বর্তমানে বাংলাদেশে পোর্ট পরিচালনার জন্য মোস্ট এক্সপার্ট পিপল। এক প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, স্থায়ীভাবে টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা অনেক দূরে গিয়েছে। তবে বিদেশি কোম্পানিকে দায়িত্ব দিলেও বিশেষজ্ঞ জনবল নিয়োগ করা হবে বাংলাদেশ থেকেই। এখনো নেগোসিয়েশন চলছে। পরিষ্কার বলেছি যে তোমাদের পার্সোনাল লোক এবং অন্য লোক বল যদি দরকার হয় তাহলে বাংলাদেশ থেকে নিয়ে ট্রেন করব। দেশের ক্ষতি হয় এমন কোনো সিদ্ধান্ত বর্তমান সরকার নেবে না বলেও উল্লেখ করেন নৌপরিবহন উপদেষ্টা। আমরা কি এখানে দেশ বিক্রি করে দেওয়ার জন্য আসছি? প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। দালালের প্রলোভনে কিরগিজস্তান গিয়ে বিপাকে শত শত বাংলাদেশি। অবৈধভাবে বসবাসের অভিযোগে আটক 500-র বেশি। চরম আতঙ্কে প্রবাসীরা। বিগত সরকার নির্বাচনের জন্য ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এর মাধ্যমে রাষ্ট্রের 3000 কোটি টাকা বেশি নষ্ট করেছে। এমন অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশনের 3 কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদার সময় 3825 কোটি 24 লাখ টাকা ব্যয়ে ইভিএম প্রকল্প চালু করে নির্বাচন কমিশন। মেশিনগুলোর জীবনকাল কমপক্ষে 10 বছর ধরা হলেও তার আগেই নষ্ট হয় বেশিরভাগ যন্ত্র। পট পরিবর্তনের পর ইভিএম প্রকল্পের বাস্তব চিত্র দেখতে জানুয়ারিতে অভিযানে যায় দুদক। অভিযানে দেখা যায় অধিকাংশ মেশিন নিম্নমানের ও অকার্যকর। হদিস মেলেনি অন্তত 1600 মেশিনের, যার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের তৎকালীন টেকনিক্যাল শাখায় কর্মরত 3 কর্মকর্তাকে বুধবার জিজ্ঞাসাবাদ করেছে সংস্থাটি। জিজ্ঞাসাবাদ শেষে তাদের দাবি, ইভিএম ক্রয়ে যে অর্থ খরচ করা হয়েছিল সে অর্থে আরও ভালো মানের মেশিন কেনা সম্ভব ছিল। টেকনোলজি ভেরিফাই করতে পারতো, ইট ইজ এ গুড
একটা সাইট ছিল, বাট আরও স্মার্ট করা যেত। অভিযোগের সাথে যারা সম্পৃক্ত থাকবেন তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা, এগুলি আমাদের অনুসন্ধান তদন্তকারী কর্মকর্তার রুটিন ওয়ার্ক। এদিকে ঋণের নামে প্রায় 70 কোটি টাকা আত্মসাৎ এবং 90 কোটি টাকা অর্থ পাচারের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম, পিকে হালদার সহ 15 জনের বিরুদ্ধে আলাদা 3টি মামলা করেছে সংস্থাটি। ঋণের নামে স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এদিন দুদকের আবেদনে শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিক ও তার ভাই শেখ রেহেনার স্বামী শফিক সিদ্দিকের গাজীপুরে 15 কোটি টাকার সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। চালের দাম নিয়ে চালবাজি ঠেকাতে এবার মাঠে সেনাবাহিনী। তাদের সহায়তায় নওগাঁর বাজারে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অবৈধভাবে বিপুল পরিমাণ ধান মজুত করায় ব্যবসায়ীদের জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। সপ্তাহ ব্যবধানে নওগাঁর পাইকারি মোকামে বস্তা প্রতি চালের দাম বেড়েছে 400 থেকে 550 টাকা। চালের দামে নাবিশ্বাস ভোক্তাদের। এই অবস্থায় সিন্ডিকেটের লাগাম টানতে এবং দাম সহনীয় রাখতে বাজার তদারকিতে নেমেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, খাদ্য বিভাগ ও সেনাবাহিনী। বুধবার দুপুরে শহরের বেশ কয়েকটি মিলে অভিযান চালানো হয়। এ সময় মশরপুর এলাকায় টিকে গ্রুপ রাইস মিলে ধান ও চাল মজুদের অভিযোগে 80,000 টাকা জরিমানা করা হয়। ধান মজুত করে অতিরিক্ত মুনাফা হাতিয়ে নেওয়ার কথা অকপটে স্বীকার করেন ব্যবসায়ীরা। আমি একটু ধান পরিমাণে নাকি আমাদের সিস্টেমে বেশি লস করছি। মাল সাল দিয়ে দেবো আমরা লাখ লাখ টাকা লস করে আমরা যে ব্যাংকের টাকা নিয়ে আসে যে আমরা ব্যবসা করতেছি, আমাদের আছে কিছু। চালের বাজার নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান কর্মকর্তারা। যাদের কাছে অতিরিক্ত মজুদ আছে সেগুলো ফাইন্ড আউট করে তাদের ভিতরে ব্যবস্থা নেওয়া এবং সেই মজুদগুলো দ্রুত মার্কেটে ছেড়ে দেওয়া, সেই ব্যবস্থাগুলো আমরা নিচ্ছি। খাদ্য আইন যেটা আছে সেটাও যদি লঙ্ঘিত হয় আমরা তাহলে ভোক্তা অধিকার আইনের আওতায় তাদেরকে সাজার আওতায় অর্থাৎ জরিমানার আওতায় নিয়ে আসবো, বা বেশি অনিয়ম যদি দেখি সেক্ষেত্রে আমরা সিলগালা বা জব্দের দিকে চলে যাব। এছাড়া মহাদেবপুরের চকগড়িহাট এলাকায় গ্রামের ভিতর আরও 2টি মিলের গুদামে বিপুল পরিমাণ ধান মজুত করায় 2 লাখ টাকা জরিমানা করা হয়। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। টানা 5 মাস ধরে কমতির দিকে এলপি গ্যাসের দাম। চলতি মাসে ভোক্তা পর্যায়ে 12 কেজির সিলিন্ডারের দাম 39 টাকা কমিয়ে 1364 টাকা নির্ধারণ করেছে বিইআরসি। ইরান ইসরায়েল সংঘাত, হরমুজ প্রণালী বন্ধের হুমকির কারণে গত মাসে তৈরি হয়েছিল জ্বালানির বৈশ্বিক বাজারে অস্থিরতার শঙ্কা, যার প্রভাব পড়তে পারত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দামেও। তবে সংঘাত দীর্ঘায়িত না হওয়ায় দ্রুতই স্থিতিশীলতা ফেরে আন্তর্জাতিক বাজারে। আশঙ্কা দূরীভূত হয়েছে। বিকেলে রাজধানীর রমনায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নিয়ন্ত্রক সংস্থাটি জানায়, বিশ্ববাজারে কমেছে এলপি গ্যাসের কাঁচামাল, বিউটেন ও প্রোপেনের দর। ফলে দেশের বাজারেও আরেক দফা দাম কমল এলপিজির। জুনের তুলনায় 39 টাকা কমিয়ে চলতি মাসে ভোক্তা পর্যায়ে 12 কেজি সিলিন্ডারের দাম ঠিক করা হয়েছে 1364 টাকা। চলতি মাসে গত মাসের তুলনায় সৌদি কন্ট্রাক্ট প্রাইস কমেছে $25, যে কারণে আমাদের যে 12 কেজি সিলিন্ডারের যে মূল্য ছিল 1403 টাকা, সেটি কমেছে 39 টাকা, এটি হয়েছে 1364 টাকা। তবে 5 মাস ধরে কমতির ধারায় থাকলেও নির্ধারিত দামে মেলে না এলপি গ্যাস, এমন অভিযোগ প্রসঙ্গে বিইআরসি চেয়ারম্যান বলেন, নজরদারির নির্দেশনা দেওয়া হয়েছে মাঠ প্রশাসনকে। জেলা প্রশাসনকে এবং বিভাগীয় প্রশাসনকে অনুরোধ করেছেন তারা যেন ওই ভোক্তা অধিকার অধিদপ্তরকে সঙ্গে নিয়ে যেন অভিযান চালায়। এটা বিইআরসি জানায়, ভোক্তা পর্যায়ে কমানো হয়েছে অটো গ্যাসের দামও। লিটার প্রতি 1 টাকা 84 পয়সা কমিয়ে যানবাহনে ব্যবহৃত এই জ্বালানির দাম নির্ধারণ করা হয়েছে 62 টাকা 64 পয়সা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় দেশের বাইরের খবর। অভিবাসীদের বিরুদ্ধে হঠাৎ করে কঠোর অবস্থানে কিরগিজস্তান। অবৈধভাবে বসবাসের অভিযোগে 500-র বেশি বাংলাদেশিকে আটক করেছে দেশটির জাতীয় নিরাপত্তা সংস্থা। আমাদের ক্যাম্পের সবারই অভিবাসী ইস্যুতে হঠাৎ করেই কঠোর অবস্থানে মধ্য এশিয়ার দেশ কিরগিজস্তান। অবৈধ অভিবাসীদের ধরতে দেশ জুড়ে শুরু হয়েছে অপারেশন ইলিগাল নামের বিশেষ এ অভিযান। দেশটির জাতীয় নিরাপত্তা সংস্থার সমন্বিত এই অভিযানে আটক হয়েছেন কয়েকশো বাংলাদেশি। এর আগে দেশটির নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে 10 জুনের মধ্যে অবৈধ অভিবাসীদের স্বেচ্ছায় কিরগিজস্তান ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। এরপরই অবৈধ অভিবাসীদের গ্রেপ্তারে শুরু হয় সাঁড়াশি অভিযান।
নিরাপত্তা বাহিনীর অভিযানের কারণে চরম আতঙ্কে রয়েছেন প্রবাসীরা। বিশেষ করে দেশটিতে পড়তে যাওয়া শিক্ষার্থীরা রয়েছেন সবচেয়ে বেশি বিপাকে। এরই মধ্যে কয়েকশো বাংলাদেশিকে আটকের পর ডিটেনশন সেন্টারে নেওয়া হয়েছে। তাদের বাংলাদেশে ফেরত পাঠাতে বিশেষ বিমানেরও ব্যবস্থা করছে কিরগিজ সরকার। আমাদের এখানে কোনো এম্বাসি নেই, আমাদের সুযোগ সুবিধে আমরা কাউকে জানাতে পারছি না এবং আমাদের কোনো সমস্যা আমরা কারোর কাছে ফেস করতে পারছি না, যার কারণে পুলিশে অনেকে ধরে নিয়ে গেছে এবং অনেকের উপরে কেস দিছে এবং অনেকে বাংলাদেশে পাঠিয়ে দিছে। কিভাবে বৈধ করা যায়, কিভাবে আমাদেরকে বাংলাদেশ সরকার কিভাবে হেল্প করতে পারে, আমাদেরকে যেহেতু সহযোগিতা করে আমরা এতটুকু আশা, আমরা কিছু চাই না। এর আগে কিরগিজস্তানে অভিবাসীদের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় উদ্বেগ জানায় দেশটির সরকার। জাতীয় নিরাপত্তা সংস্থার চেয়ারম্যান জানান, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত 61,000 পর্যটক, 30,000 বিদেশি শিক্ষার্থী ও 12,000 শ্রমিক কিরগিজস্তানে অবস্থান করছেন। এর মধ্যে 5,000-এর বেশি অবৈধ বলে জানান তিনি। সময় সংবাদ, কিরগিজস্তান। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আপনাদের সাথে শীঘ্রই দেশের মাটিতে ইনশাল্লাহ দেখা হবে। শিগগিরই দেশে ফেরার ইঙ্গিত তারেক রহমানের, বললেন সবার স্বার্থে আরও ছাড় দিতে রাজি বিএনপি। ষড়যন্ত্রে পা দিয়ে নির্বাচন ভণ্ডুলের চেষ্টায় কিছু দল, অভিযোগ নেতাদের। গণঅভ্যুত্থানের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের প্রতিহতের হুঁশিয়ারি এনসিপির। কুড়িগ্রামে জুলাই পদযাত্রা, নেতাকর্মীদের সঙ্গে অন্যায় হলে প্রতিরোধের ডাক। এবং প্রথমবার সাজাপ্রাপ্ত শেখ হাসিনা, আদালত অবমাননার মামলায় 6 মাসের কারাদণ্ড। এই ছিল সন্ধ্যার সময়ে, সঙ্গে থাকুন সময়।